সাবজেক্ট পড়ার আগে আমাদের অবশ্যই কি দেখতে হবে, বিএমডিসি কারিকুলামে সুন্দর করে দেওয়া থাকে যে এই সাবজেক্টটা ফার্মাকোলজি আমরা কেন পড়ব, ডিপার্টমেন্টাল অবজেক্টিভ। বিএমডিসি কারিকুলামটা যখন আমরা ক্লাস শুরু করব অফলাইনে, মানে তোমাদের সাথে দেখা হয়, তখন আমি তোমাদেরকে কারিকুলামটা দিয়ে দেব। তোমরা যদি প্রথমেই এই অবজেক্টিভটা দেখে নাও। আচ্ছা, তোমাদের ফরেন স্টুডেন্ট কতজন 100 এর মধ্যে? 36 36। আচ্ছা, তোমাদের তো ওয়ার্ড শুরু হয়েছিল, ক্লিনিক্যাল ওয়ার্ড জি ম্যাডাম। থার্ড ইয়ারে। জি ম্যাডাম, সার্জারি, জি ম্যাম। মেডিসিন আর পেডিয়াট্রিক্স। আমরা যখন বেসিক সাবজেক্ট গুলি পড়ি 4th ইয়ার পর্যন্ত, কি কি পড়ি আমরা? অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি। এখন তোমরা পড়ছো কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন। আর 4th ইয়ারে পড়বে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি। দেখো, এখন আমি তোমাকে বলি লিঙ্কটা কি, তুমি ফার্মাকোলজি কেন পড়বে? তুমি যখন ডক্টর হয়ে যাবে, ফাইনাল প্রফের পর যখনই তুমি ইন্টার্নিং করবে, একজন পেশেন্টের ডায়াগনোসিসের পর তোমার প্রেসক্রিপশনে যে প্রথম তুমি ড্রাগটা লিখবে, ওই নলেজটা তোমার নিয়ে আসতে হবে এই ফার্মাকোলজির পড়া থেকে। তুমি একটা ড্রাগ দেওয়ার আগে কি দেখতে হবে তোমাকে, যে এটা কোন গ্রুপের ড্রাগ, এটা কি পেশেন্টের জন্য সুইটেবল নাকি, ওই পেশেন্টের জন্য ওই ড্রাগটা ইন্ডিকেটেড নাকি, ইন্ডিকেশনটা প্রপার নাকি, পেশেন্ট ওটা পেতে পারে নাকি, তার কোনো এটাতে অ্যাডভার্স ইফেক্ট হবে নাকি, কিংবা ড্রাগটা তার কন্ট্রা ইন্ডিকেশন আছে নাকি কোনো। এই নলেজ গুলি তোমার এই ফার্মাকোলজি থেকেই মনে রাখতে হবে। ফার্মাকোলজির নলেজটা মেডিসিনে যে ডায়াগনোসিস সাথে যখন মার্চ করবে, তখনই তোমরা দেখবে যে তোমার একটা প্রেসক্রিপশন একটা প্রপার ওয়েতে তোমরা লিখতে পারবে। তাই বেসিকের নলেজ গুলি নিয়েই তোমাদের ক্লিনিক্যালি ইন্টার্নির সময় পরে বাকি জীবনে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে বিএমডিসি কারিকুলামে তোমাদের অবজেক্টিভ গুলি দেওয়া আছে, কি কি তোমরা কেন পড়বে, কি পড়বে। তোমরা এখানে কোনো ড্রাগ এর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পড়বে, ওই ড্রাগটা কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন। এই তোমাদের জন্য কিছু টার্ম নতুন হবে, ওগুলি আমরা ক্লাস ওয়াইজ পড়ে নেব। Describe the pharmacological effect of any drug, mechanism of action, pharmacokinetic characteristic, adverse reaction. Rationale of drug prescribing, মানে একটা ড্রাগ তুমি দিলে সেটা কি ইফেক্টিভ নাকি পেশেন্টের জন্য, whether it is effective or safe, suitable, economic, পেশেন্টের ইকোনমির দিকে খেয়াল রেখেও তোমাকে প্রেসক্রাইব করতে হবে। তার মানে তুমি যে শুধু একটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট জানবে তা না, তোমার ওই ড্রাগের প্রাইসটাও জানতে হবে, এমআরপিও জানতে হবে, যাতে তুমি পেশেন্টের ইকোনমির সাথে সেটা কোরিলেট করতে পারো। আমরা হিস্ট্রিতে কি নেই, পেশেন্টের যখন পার্সোনাল হিস্ট্রি নেই, আমরা অবশ্যই তার প্রফেশন সম্পর্কে জানতে চাই, আমরা তার সোশিও ইকোনমিক কন্ডিশনটা, স্ট্যাটাসটা একটু জাজ করে নেই যখন হিস্ট্রিটা নেই। কেন? এই রেশনাল ইউজ অফ ড্রাগ যাতে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, তাই পেশেন্টের ইকোনমি জানার এটাই হলো ইম্পর্টেন্স, যে পেশেন্টের প্রফেশন, তার ফ্যামিলি মেম্বার, এগুলির সাথে মার্চ করেই তোমার ড্রাগটা প্রেসক্রাইব করতে হবে। and use of medicine in clinical practice. Principles of rational prescribing, এটাও আমরা পড়বো ইন ডিটেলস। রেশনাল মানে যৌক্তিক, তুমি যে একটা পেশেন্টকে ড্রাগ দিবে কি কি ভাবতে হবে, যে আদৌ কি এই পেশেন্টের কোনো মেডিসিন দরকার আছে, নাকি তার একটু সিম্পল কাউন্সিলিং করলেই তার রোগটা সেরে যাবে, কিংবা তার নর্মাল বডির ফিজিওলজিক্যাল মেকানিজম বা প্রোটেক্টিভ মেকানিজমের মাধ্যমে সে সেরে যাবে। রেশনাল প্রেসক্রাইবিং এর প্রথম কথাই হলো যে পেশেন্টের কি, ওয়েদার দি পেশেন্ট নিড দ্য ড্রাগ, পেশেন্টের কি ওই ড্রাগটা লাগবে নাকি, প্রেসক্রিপশন লাগবে নাকি। The basis of utilizing the principle of rational evaluation of therapeutic alternatives, এটাও আমরা পড়বো যখন আইটেম ওয়াইজ পড়বো। রিকগনাইজ, ম্যানেজ এন্ড রিপোর্ট অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। ফার্মাকো ভিজিলেন্স বলে একটা টার্ম আমরা পড়বো, যেখানে একটা পেশেন্টকে তুমি যে ড্রাগ দিয়ে তোমার দায়িত্বটা শেষ হয়ে যাবে তা না,
পেশেন্টকে অবশ্যই ফলো আপে রাখতে হবে। পেশেন্ট যখন তার কোনো সাইড ইফেক্ট বলবে, যে ধরো সিপ্রোফ্লক্সাসিন খেয়ে আমার র্যাশ হলো, তোমার এটা কোরিলেট করতে হবে যে এটা কি সিপ্রোফ্লক্সাসিনের একটা মানে প্রেডিক্টেবল অ্যাডভার্স ইফেক্ট, নাকি এটা এই পেশেন্টের জন্য নতুন। এগুলি তোমাকে রিকগনাইজ করতে হবে। রিকগনাইজ করে কি করতে হবে, অবশ্যই ম্যানেজ করতে হবে। আর যদি মনে করো যে এটা রিপোর্ট করতে হবে, এটা পেশেন্টের জন্য নতুন, এডিআর এর একটা ফর্ম থাকে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনে, ওটাতে তোমার রিপোর্ট করে অথরিটির কাছে জমা দিতে হবে। ড্রাগ ইন্টারাকশন করতে হবে। আমরা যখন প্রেসক্রিপশন, তোমরা তো অবশ্যই যেহেতু ক্লিনিক্যাল ওয়ার্ক করেছো, তোমরা দেখেছো যে একটা মানে শিটে, ট্রিটমেন্ট শিটে, যেহেতু ওয়ার্ডে তোমরা ট্রিটমেন্ট শিটে দেখবে যে একটা পেশেন্টের জন্য তো একটা ড্রাগ দেওয়া হয় না, অবশ্যই তার 2-3টা ড্রাগ তার বিভিন্ন সিমটমকে ইউটিলাইজ করার জন্য দেওয়া হয়। তোমার অবশ্যই জানতে হবে ড্রাগ ইন্টারাকশন, যে আমি যে একটা ড্রাগ দিলাম, ধরো একটা পেশেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো প্রবলেম নিয়ে ভর্তি হলো, গ্যাস্ট্রাইটিস, তুমি তাকে একটা কি দিলে, অ্যান্টিমাইক্রোবিয়াল দিলে, তার সাথে একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিলে, প্রোটন পাম্প ইনহিবিটর। তোমার জানতে হবে যে এই ওষুধের সাথে এই দুইটা যে দিলে এদের মধ্যে কোনো ইন্টারাকশন হবে নাকি। ড্রাগ ইন্টারাকশন বলতে আমরা বুঝি যে যখন একটা ড্রাগ আরেকটা ড্রাগের ইফেক্টকে বাড়াবে, কমাবে, অথবা কোনো টক্সিক ইফেক্ট করবে দুইজন মিলে, দুটা ড্রাগ মিলে, এটাকেই বলে ড্রাগ ইন্টারাকশন। এটাও আমরা ডিটেলস পড়বো। আচ্ছা দেখো, আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেস দি অবজেক্টিভ অফ ড্রাগ ইনফরমেশন সোর্স। তোমাদের জানতে হবে যে আমরা যে ড্রাগের ইনফরমেশন গুলি পাই, তোমরা দেখবে যে এখন থেকে তোমাদের কাজ হলো, তোমাদের হাতে যদি কোনো, বাসায় যেহেতু তোমাদের মা বাবা আছেন, ভাই বোন আছেন, কেউ না কেউ তো কোনো ওষুধ কখনো কখনো লাগেই। তোমরা প্রতিটা ওষুধে দেখবে যে একটা ট্রেড নেম থাকে, উপরে বড় করে একটা নাম লেখা থাকে, ধরো নাপা লেখা থাকে, নিচে ছোট করে লেখা থাকে প্যারাসিটামল, বিপি অথবা ইউএসপি। এই বিপি ইউএসপি কি, এগুলি হলো আমরা যে ড্রাগের ইনফরমেশন গুলি পাই, এটার সোর্স। ফার্মাকোপিয়া, এই ড্রাগ ইনফরমেশন সোর্স গুলি সম্পর্কেও জানতে হবে। কনসেপ্ট অফ এসেনশিয়াল ড্রাগ, প্রতিটা দেশে একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট থাকে। ধরো থানা হেলথ কমপ্লেক্সে একটা ড্রাগের লিস্ট আছে, ওটা কমন পিপলের জন্য কমনলি যে ড্রাগ গুলি লাগে, এটা একটা WHO ডেফিনেশন আছে খুব বড়, আমরা পড়বো যে কমন পিপলের জন্য কমনলি যে ড্রাগ গুলি রিকোয়ার্ড আমাদের হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম বা সার্ভিসে, তাদেরকে, সেটাকে আমরা বলি এসেনশিয়াল ড্রাগ লিস্ট। এই কনসেপ্ট অফ এসেনশিয়াল ড্রাগ, এটা তোমাদের কনসেপ্ট থাকতে হবে, ধারণা থাকতে হবে যখন তুমি 4th ইয়ারে ফার্মাকোলজি পড়বে। রিকগনাইজ দি ইমপ্লিকেশনস অফ পলিফার্মেসি। পলি মোনো ডাই এই ওয়ার্ডগুলির সাথে আমরা পরিচিত। পলি মানে বেশি, পলিফার্মেসি যখন একটা প্রেসক্রিপশনে মোর দেন 4 or 5 ড্রাগ থাকে, সেটাকে আমরা পলিফার্মেসি বলি। and other means of irrational prescribing. irrational, আমরা রেশনাল কি পড়লাম, রেশনাল মানে যৌক্তিক, লজিক্যাল, and irrational mean ইলজিক্যাল, মানে অযৌক্তিক কোনো প্রেসক্রিপশন হচ্ছে নাকি, এটাও তোমাকে রিকগনাইজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এটার ইনফ্লুয়েন্সটা পেশেন্টের উপর, পেশেন্টের ইকোনমিক স্ট্যাটাসের উপর, এটা তোমার জানতে হবে কি ইনফ্লুয়েন্স হয়। আর অবশ্যই এখানে অ্যান্টিমাইক্রোবিয়ালের যদি ইরেশনাল প্রেসক্রাইবিং হয়, কি হয়, একটা কমন টার্ম এখন তোমরা দেখো যে রেজিস্ট্যান্স, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। তোমরা কমিউনিটি মেডিসিনে কিছুটা পড়েছো যে অ্যান্টিমাইক্রোবিয়ালস এ ইরেশনাল প্রেসক্রাইবিং এর জন্য কি হয়, রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। আমাদের দেশে দেখা যায় যে কোনো সিমটম হলো, কাশি হলো, ফার্মেসি থেকে নিজেই নিয়ে দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললো। কোর্স পুরা 7 দিনের বা 14 দিনের কোনো কোর্স পেশেন্টটা ফলো করলো না, ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করলো না, তাহলে কি হয়, ওই ব্যাকটেরিয়া গুলি রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এই জন্য ইরেশনাল প্রেসক্রাইবিং এর সম্পর্কে ধারণা থাকা তোমাদের জন্য খুব জরুরি।
কিছুটা আমরা জানবো ড্রাগের ম্যানুফ্যাকচারার, মার্কেটিং, মানে ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে যে একটা ড্রাগ ডেভেলপ হচ্ছে তার স্টেজ গুলি আমরা দেখব। নতুন নতুন কি ফার্মাকোলজিক্যাল রিসার্চ হচ্ছে, যেমন এখন কোভিড-19 সিচুয়েশনে প্রতিদিনই নতুন রিসার্চ হচ্ছে যে কি দিয়ে এই কোভিড-19 ভাইরাসকে আমরা ট্রিট করতে পারি বা কিভাবে আমরা ভ্যাকসিন বানাতে পারি। এই রিসার্চ গুলিও কিছুটা তোমাদের ধারণা থাকতে হবে যে একটা রিসার্চের পার্ট কি কি। আর সবচেয়ে বড় কথা যে লার্নিংটা কন্টিনিউয়াস সেলফ লার্নিং হবে, যে তুমি তোমার 4th ইয়ারে যতটুকু ফার্মাকোলজি পড়লে ওই জ্ঞান দিয়ে যে তুমি তোমার বাকি জীবনের প্র্যাকটিসটা করবে তা না, তোমাকে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্য দিয়ে থাকতে হবে, কারণ সায়েন্স এভরিডে চেঞ্জ হয়, নতুন নতুন রিসার্চ হচ্ছে, ড্রাগের নতুন অ্যাপ্লিকেশন পাচ্ছি, আমরা নতুন ড্রাগ পাচ্ছি, নতুন মেকানিজম, নতুন রিসিপ্টর ইফেক্টর এগুলি খুঁজে রিসার্চের মাধ্যমে পাচ্ছি। এজন্য কন্টিনিউয়াস সেলফ লার্নিং এর মধ্যে থাকতে হবে আমাদের। তাহলে এটা হলো তোমাদের বিএমডিসি কারিকুলাম অনুযায়ী কেন আমি ফার্মাকোলজি পড়বো আমাকে জানতে হবে। আমরা দুইটা নতুন টার্ম শিখবো ফার্মাকোলজিতে, ফার্মাকোডিনামিক্স এন্ড ফার্মাকোকাইনেটিক্স। আমরা যখন একটা ওষুধ খাই তখন স্বাভাবিক একটা ড্রাগ সোয়ালো করার সাথে সাথে আমাদের বডি ড্রাগটাকে কি করবে, ড্রাগটার উপর কিছু রিঅ্যাকশন করবে, ওটাকে বলি আমরা ফার্মাকোকাইনেটিক্স, হোয়াট আওয়ার বডি ডাজ টু দি ড্রাগ। এন্ড ফার্মাকোডিনামিক্স ইজ ফার্মাকোকাইনেটিক প্রসেসের পর ওই ড্রাগটা আমাদের বডিতে কি কি ইফেক্ট করবে, কিভাবে করবে। ওই ইফেক্টের মধ্যে থাকবে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এবং অবশ্যই কিছু এক্সেসিভ থেরাপিউটিক ইফেক্ট, যেটাকে আমরা সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ড্রাগ ইফেক্ট বলি। এডিআর, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সম্পর্কে জানতে হবে আমাদের। আমরা প্রিভিয়াস স্লাইডেই দেখেছি যে এসেনশিয়াল ড্রাগ, তার সাথে রেশনাল অফ প্রেসক্রাইবিং, ড্রাগ ইনফরমেশনের সোর্স গুলি কি কি, আমাদের কি কি স্কিল ডেভেলপ করতে হবে। প্রিভিয়াস স্লাইডে গেল কি কি নলেজ গ্যাদার করতে হবে আমাদের। নলেজ আর স্কিলের মধ্যে ডিফারেন্স কি বলতো? কেউ বলতে পারবে? নলেজ হচ্ছে আমরা একটা জ্ঞান অর্জন, আর স্কিল হচ্ছে যেটা আমরা প্র্যাকটিক্যালি মানে আমরা যেটা অর্জন করি। হ্যাঁ, এই যে আমরা নলেজটা গ্যাদার করব, আমরা প্র্যাকটিক্যালি ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই স্কিল গুলি তোমাকে এই ফার্মাকোলজি থেকে শিখে যেতে হবে। ড্রাগ হিস্ট্রি, টেকিং ড্রাগ হিস্ট্রি, পেশেন্টকে একটা ড্রাগ প্রেসক্রাইব করার আগে তোমার অবশ্যই জানতে হবে পেশেন্ট আদার কোনো ড্রাগ পাচ্ছে নাকি সেই সময়ে একই এট এ টাইম, আর কিংবা তার কোনো হিস্ট্রি অফ হাইপার সেন্সিটিভিটি, প্রিভিয়াসলি কোনো ড্রাগ খেলো তার কোনো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে নাকি, এই হিস্ট্রি গুলি তোমার নিতে হবে। প্রেসক্রিপশন রাইটিং, একটা প্রেসক্রিপশনের কয়টা পার্ট থাকে আমরা শিখবো প্র্যাকটিক্যালি। কি কি থাকে, কয়টা পোর্শন থাকে, তোমরা আউটডোরে নিশ্চয়ই দেখেছো কিংবা নিজেরাও তো দেখেছো যে পেশেন্টের কিছু ইনফরমেশন থাকে, ডক্টরের ইনফরমেশন থাকে, লেফট সাইডে পেশেন্টের হিস্ট্রি দেওয়া থাকে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে কি পেলাম, ভাইটাল সাইন গুলি, আর ট্রিটমেন্ট শুরু করি, একটা ড্রাগের নাম দেই, ডোজ দেই, ডিউরেশন কতদিন খাবে, কখন খাবে, বিফোর মিল নাকি আফটার মিল, ডোজেস অ্যাপ্রোপ্রিয়েট ডোজেস ফর্মুলেশন। ডোজেস ফর্মুলেশন বলতে বোঝায় ধরো একটা ড্রাগ যেমন প্যারাসিটামল, এটা কি আছে, ট্যাবলেট ফর্মে আছে, সাসপেনশন বা সিরাপ ফর্মে আছে, সাপোসিটরি ফর্মে আছে, যে ওই পেশেন্টের জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট ডোজেস ফর্মুলেশনটা চুজ করতে হবে। যে একটা বাচ্চাকে যে ট্যাবলেট সোয়ালো করতে পারে না, তুমি তাকে ট্যাবলেট ফর্মুলেশনে দিবে না, সলিড ফর্মুলেশনে দিবে না, তখন তার লিকুইড ফর্মুলেশন লাগবে, ইফেক্টিভ এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ডোজেস ফর্মুলেশন। পি ড্রাগ, তাও আমরা পড়বো।
পি ড্রাগের কিছু ক্রাইটেরিয়া থাকে। পি মিন্স পার্সোনাল আর প্রায়োরিটি ড্রাগ অথবা প্রেফার্ড ড্রাগও বলে। কি কি দেখবো একটা ড্রাগ প্রেসক্রাইবিং এর আগে? ইফিকেসি, ড্রাগটা ওই রোগের জন্য সুইটেবল নাকি, ইফেক্টিভ নাকি। সেফটি, পেশেন্টের জন্য সেফ নাকি, সুইটেবল নাকি, কস্ট ইফেক্টিভ নাকি, পেশেন্টের ইকোনমির সাথে সেটাকে তোমার কম্পেয়ার করে দেখতে হবে। এডিআর, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন রিকগনাইজ করার স্কিল ডেভেলপ করতে হবে। ড্রাগ রিঅ্যাকশন, তুমি একটা প্রেসক্রিপশনে 2-3টা ড্রাগ দেখেই তোমার বুঝতে হবে যে এদের মধ্যে কোনো ইন্টারাকশন হবে নাকি। তোমার এই নলেজটা তোমার স্কিলে প্রতিফলিত হতে হবে, রিফ্লেক্ট করবে। প্রেসক্রাইবিং ড্রাগ ফর স্পেশাল গ্রুপস, এই স্কিলটাও ডেভেলপ করতে হবে যে একটা এক্সট্রিম এজ আমরা কাকে বলি, ওল্ড এজ অথবা ইয়ং এজ, টু ইয়ং টু ওল্ড, এটাকে বলে এক্সট্রিম এজ। এল্ডারলি পেশেন্টকে, চিলড্রেনে, অবশ্যই কোনো প্রেগনেন্ট মাদারকে। এটা স্পেশাল গ্রুপ, নার্সিং মাদার, প্রেগনেন্ট মাদার। নার্সিং মিন্স ব্রেস্ট ফিডিং মাদার্স। কোনো পেশেন্টের রেনাল আর হেপাটিক ইম্পেয়ারমেন্ট আছে, আমরা পড়বো যে একটা ড্রাগ খাওয়ার পর সেটা মেটাবলিজম হয় আমাদের লিভার অথবা কিডনি দিয়ে, মেটাবলিজম হয়ে বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। এই জন্য অবশ্যই পেশেন্টের রেনাল হেপাটিক ইম্পেয়ারমেন্ট আর ফেইলিওর আছে নাকি, এই ধরনের পেশেন্টরাও এই স্পেশাল গ্রুপের মধ্যে পড়বে। পেশেন্টের ইনফর্ম কনসেন্ট নিতে হবে, এটা তোমরা জানি, ফরেনসিক মেডিসিন এটা আমরা খুব ভালো করে পড়েছি, কনসেন্টের ইম্পর্টেন্স। এগুলিও পড়বো, ক্লিনিক্যাল ট্রায়াল, নতুন নতুন কি হচ্ছে, এভিডেন্স বেসড মেডিসিন, গাইডলাইন থাকে প্রতিটা ডিজিজের জন্য, একটা প্রেসক্রাইবিং গাইডলাইন আছে। আমরা মেইনলি আমাদের কমনলি পড়া হয় যে টিউবারকুলোসিস এর গাইডলাইন পড়েছি না, যে কোন ধরনের টিউবারকুলোসিস হলে ফার্স্ট কেস, নিউ কেস, কত মাসের 4 FDC, 2 মাসে কি দিব, 4 মাসে কি দিব, ফিক্সড ডোজ একটা কম্বিনেশন, এটাকে বলে গাইডলাইন। এই গাইডলাইন ফলো করে যখন তুমি ট্রিটমেন্ট দিবে এটাকে বলে এভিডেন্স বেসড মেডিসিন। মানে তুমি যে প্রেসক্রিপশনটা করলে এটার একটা এভিডেন্স আছে যে আমি এই ডিজিজ ডায়াগনোসিস করেছি, তাই পেশেন্টকে আমি গাইডলাইন অনুযায়ী এই মেডিসিন গুলি দিয়েছি। এটা সেলফ প্রোটেকশনের জন্য দরকার। এখন দেখা যায় যে পেশেন্টের একটা নর্মাল রিয়েকশন হলো ড্রাগ খেলে, কি বলে যে ভুল চিকিৎসা, ভুল চিকিৎসা, এটা পেপারে দেখবে অহরহ লেখা হচ্ছে। এই ভুল চিকিৎসা, এটা থেকে যাতে, এই শব্দটা থেকে যাতে নিজেকে বাঁচাতে পারো, এই প্র্যাকটিসিং দ্য এভিডেন্স বেসড মেডিসিন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রসেস, যে তোমরা নিজেদেরকে ভুল চিকিৎসার অপবাদ থেকে মানে নিজেকে ডিফেন্স করতে পারবে যখন তুমি গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট দেবে। আর কোনো নিউ থেরাপি যদি পেশেন্টকে দাও, অবশ্যই সেটার বেনিফিট আর হ্যাজার্ড গুলি তোমার অ্যাসেস করা শিখতে হবে। এটা এই স্কিল গুলি তুমি ডেভেলপ করবে নলেজ গ্যাদার করার পর। আর কি আরেকটা আছে যে অ্যাটিটিউড, অ্যাটিটিউড টুয়ার্ডস পেশেন্ট, তোমার নলেজের প্রতি, তোমার স্কিলের প্রতি তুমি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের মধ্যে থাকবে। আমাদের স্যার যখন পড়িয়েছেন, আমাদের স্যার সবসময় বলতেন যে নলেজ, স্কিল আর অ্যাটিটিউডের মধ্যে তার কাছে অ্যাটিটিউডটাকেই মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো তুমি যদি, অ্যাটিটিউড মানে কি, একটা কমিটমেন্ট, তুমি যদি তোমার প্রফেশনের প্রতি কমিটেড থাকো, তুমি নিজেই নলেজ গ্যাদার করবে, স্কিল ডেভেলপ করবে, যদি তোমার অ্যাটিটিউড টুয়ার্ডস ইওর প্রফেশনটা ভালো থাকে, যে কমিটেড থাকো তুমি, যে আমি ডক্টর, আমি কি করব, সার্ভিস দিব। কেন ডক্টর হই আমরা? সার্ভ করার জন্য। সেকেন্ড গড বলে ডক্টরদের। এই অ্যাটিটিউডটা যদি তোমার থাকে, তুমি নিজেই দেখবে তুমি নলেজ গ্যাদার করবে নতুন নতুন, যে এর গাইডলাইনটা কি চেঞ্জ হলো, আমি যে স্মার্ট ট্রিটমেন্ট দিচ্ছি, বা ধরো হাইপার টেনশনের গাইডলাইন আমি কি ঠিক মতো দিচ্ছি নাকি, এই নলেজটা তুমি আপ টু ডেট রাখবে। সাথে স্কিল ডেভেলপ করবে, যে ড্রাগ ইন্টারাকশন বা অ্যাডভার্স রিঅ্যাকশন গুলি তুমি রিকগনাইজ করতে পারো নাকি। তোমার অ্যাটিটিউড ঠিক থাকলে তুমি নিজেই নলেজ গ্যাদার করবে, স্কিল ডেভেলপ করবে। আর এটা অবশ্যই একটা কন্টিনিউয়াস প্রসেস।
বলে না ডাক্তাররা এমন একটা প্রফেশনে ঢুকে যে পড়া শেষ হয় না। আমাদের বয়স হয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, বাচ্চাও পড়ে, সাথে মাও পড়ে, বাবাও পড়ে। এটা পড়তেই হয়, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের। আর পেশেন্টকে কখনো ট্রিটমেন্ট দিয়ে কি করা যাবে না, পেশেন্টকে গুড বাই বলে বিদায় দেওয়া যাবে না। অবশ্যই পেশেন্টের একটা ফলো আপ থাকতে হবে, পেশেন্টের সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে। তোমাদের ফার্মাকোলজি দেখো কতক্ষণ পড়ানো হবে, নর্মাল কারিকুলামে আছে যে এখন তো পরিস্থিতির কারণে এভাবে পড়ানো হচ্ছে। লেকচার হবে 100 আওয়ার্স। বলে যে ফোর্থ ইয়ারে 1 বছর সময়ে 3টা সাবজেক্ট পড়তে হবে, কিন্তু দেখো প্রফেশনাল পরীক্ষাগুলির ডিউরেশনটাও কিন্তু এর মধ্যে চলে আসে। তার মানে তোমরা এক্সাক্ট 1 বছর পাও না, 7 মাস কি 8 মাসের মধ্যে আমাদের এই 100 আওয়ার লেকচার শেষ করতে হয়, 30 আওয়ার্স টিউটোরিয়াল। প্র্যাকটিক্যাল হয় 50 আওয়ার্স, ক্লিনিক্যাল কেস রিপোর্ট, তোমাদের কিছু রিপোর্ট লিখতে হয়, প্রেসক্রিপশন লিখতে হয়। প্র্যাকটিক্যালে কি পড়বো আমরা, যে ধরো নতুন কোনো ডিভাইস দিয়ে পেশেন্টকে কিভাবে তুমি শিখিয়ে দিবে, কিংবা ইন্টারভেনাস, ইন্টারমাসকুলার, সাবকিউটেনিয়াস ইনজেকশন দেওয়াটা, নেবুলাইজেশন, ইনহেলেশন, সাবলিঙ্গুয়াল স্প্রে, এগুলি প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করা হবে তোমাদেরকে। কেস রিপোর্ট লিখবে। টোটাল টিচিং আওয়ার হলো 200 আওয়ার্স। আর এগুলি তো তোমরা জানোই, প্রিপারেটরি লিভ থাকে, এক্সাম ডেট এর আগে 15 দিন, সামেটিভ এক্সামের আগেও কিছু তোমরা প্রিপারেটরি লিভ নিতে পারো। তোমাদের পরীক্ষা হয় 300 মার্কের, এটা 100 নাম্বার হলো রিটেন, 100 থাকে স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন। এটা তো তোমরা ইউজ টু, তোমরা দিয়েছো এভাবে পরীক্ষা, কোশ্চেন সেট করা থাকে, তোমরা তুলো, ওখানে স্ট্রাকচার্ড ওয়েতে ভাইভাটা হয়। প্র্যাকটিক্যালের মধ্যে অসপি থাকে। তোমাদের কি কমিউনিটি মেডিসিন আর ফরেনসিক মেডিসিনে অসপি এক্সাম হয়? জি ম্যাম। তাহলে তো তোমরা জানোই কিভাবে হয়। ট্র্যাডিশনালের সাথে অসপি থাকে, এটাতে 100, তো টোটাল 300। আর পাস মার্ক কততে 300 এর মধ্যে? 100 এ কত তোমাদের? 60%। 60 ম্যাম। 60%। দেখবে যে মেডিকেল প্রফেশন ছাড়া অন্যান্য যে লেখাপড়া ব্রাঞ্চগুলি, ওখানে 60% হলো ফার্স্ট ডিভিশনের মার্ক, মানে 60% পেলে সে ফার্স্ট ডিভিশন বলে ওটাকে। আর আমরা ওখানে 60% পেয়ে আমাদের পাস করতে হয়, তার মানে আমাদের সাথে একটা হিউজ ডিফারেন্স আছে। তোমাদের টেক্সট বইগুলি এখন তো সম্ভব না, তোমরা যখন পড়বে অবশ্যই লেকচার ফলো করবে। আমি চেষ্টা করব লেকচারেই তোমাদেরকে টোটাল গাইডলাইনটা দিয়ে দেওয়ার জন্য। আর টেক্সট বই, এগুলি টেক্সট বইয়ের নাম বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ক্যাডজ্যাং, তোমরা হয়তো নাম শুনেছো বা লাইব্রেরিতে দেখেছো। টেক্সট বই কেন দেখতে হবে, আর টেক্সট বই দেখতে হলে মেইন কপি কেন দেখতে হবে, মেইন যে টেক্সট বই অবশ্যই তোমরা টেবল গুলি দেখবে, টেবল, বক্স, তারপর ফিগারটা। একটা জিনিস তুমি 1000টা মুখস্থ করে যতটুকু না বুঝতে পারবে, জাস্ট তুমি একটা ফিগার দেখবে, দেখবে যে ওটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, মেকানিজমটা তোমার চোখের সামনে চলে আসবে। তোমরা মেইনলি বেসিক এন্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি বাই ক্যাডজ্যাং আর লিপিংকটের ইলাস্ট্রেটেড রিভিউ অফ ফার্মাকোলজি, এই দুইটা বই ফলো করার চেষ্টা করবে। আর সাথে অবশ্যই লেকচার পড়বে, টিউটোরিয়াল ক্লাসে কি পড়ানো হয়, এই যে এটা, আর লিপিংকট ইলাস্ট্রেটেড রিভিউ ফার্মাকোলজি। এখানে ইলাস্ট্রেটেড, লিপিংকটে দেখবে সবকিছু সুন্দর করে ফ্লো চার্ট বা মানে ইলাস্ট্রেটেড মানে আঁকা ফিগার গুলি দেওয়া থাকে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর মেইন টেক্সট বই হলো এই ক্যাডজ্যাং এর বেসিক এন্ড ক্লিনিক্যাল
ফার্মাকোলজি। আর বেনেট এন্ড ব্রাউনের এই ফার্মাকোলজিটা দেখতে পারো, লাইব্রেরি থেকে মাঝে মাঝে দেখবে। আর কোনটা কোন বই থেকে পড়তে হবে ওটা আমি বলে দেবো রেসপেক্টিভ ক্লাসে। আর দেখো আমরা একটু আগে পড়লাম না, ড্রাগের ইনফরমেশন সোর্স, আমাদের ন্যাশনাল মানে বাংলাদেশে যে ড্রাগের ইনফরমেশন সোর্স ওটাকে বলে বিডিএনএ, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। তোমরা দেখেছো কখনো বিডিএনএফ টা? হয়তো দেখা হয়নি তোমাদের, লাইব্রেরিতে আছে দেখবে। এই বইয়ের মধ্যে বাংলাদেশে প্রেজেন্ট, এটার এডিশন বের হয়, এখন 5th এডিশন চলছে। বাংলাদেশে এই পর্যন্ত যত ড্রাগ আছে সেটা ট্রেড নেম, জেনেরিক নেম তো আছেই, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, ড্রাগটার প্রাইস, কোন কোম্পানির ড্রাগের কত প্রাইস, এগুলির ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকে। টেক্সট বইয়ের নামগুলি দেখে রাখবে, এই দুটা। এখন তো সম্ভব না, তোমরা লেকচার ফলো করবে এখন, আর যখন সব স্বাভাবিক হবে পরিস্থিতি তখন এই দুটা টেক্সট বই তোমাদের থাকতে হবে। তোমাদের ফার্মাকোলজিতে দুইটা টার্ম পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম। এটা তোমাদের আইটেম কার্ডের একটা ইমেজ, দেখে রাখো। ফার্স্ট টার্মে দেখো কতগুলি, 8, 12, 15, 16, 17, 18, 21টা আইটেম নিয়ে এই তোমাদের টার্ম 1 এর এটা কার্ড। এর মধ্যে থাকে জেনারেল ফার্মাকোলজি, অটোনমি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রিনাল, হেমাটিনিক্স, জিআইটি, রেসপিরেটরি। যেহেতু তোমাদের প্রথম ক্লাস জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি দিয়ে শুরু করতে হয়। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, নেক্সট ক্লাস থেকে আমরা পড়ব সোর্স অফ ড্রাগ। আজকে আমরা পড়েছি ইন্ট্রোডাকশন টু ফার্মাকোলজি, নেক্সট ক্লাসে পড়ব সোর্স, তারপর ডোজেস ফর্মুলেশন। তোমরা এই ইমেজটা দেখে রেখো স্ক্রিনশট নিয়ে। এখন তো তোমাদের কলেজে যে কার্ডটা কালেক্ট করা সম্ভব না, তাই তোমাদের এই অনুযায়ী আমি পড়াবো। এখন শুরু করব জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি। What is pharmacology? দেখো, pharmacology can be defined as a study of substance. এটা কি নরমাল সাবস্টেন্স? না। কোন সাবস্টেন্স? যে সাবস্টেন্স গুলি আমরা ইউজ করব টু প্রিভেন্ট diagnosis and treatment of disease. হ্যাঁ, প্রিভেন্ট, ডায়াগনোসিস এন্ড ট্রিট ডিজিজ। আমাকে একটা এক্সাম্পল বলতে পারবে যে আমরা ডিজিজকে প্রিভেন্ট করার জন্য কোন ড্রাগ বা কি ব্যবহার করি? ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিন। গুড। দেখো, এখন ভ্যাকসিন, কোভিড এর একটা ভ্যাকসিন আবিষ্কারের জন্য কত চেষ্টা করা হচ্ছে। আমরা তো সবসময় পড়ি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো ফার্মাকোলজিতে শুধু যে আমরা মেডিসিন পড়বো তা না, মানে ট্রিটমেন্টের জন্য, আমরা প্রিভেন্ট করার জন্য যে সাবস্টেন্স গুলি ওগুলিও ডিটেলস পড়বো, জানবো, রিসার্চ গুলি নতুন নতুন কি হচ্ছে সেটা। ডায়াগনোসিস করার জন্য কিছু ব্যবহার করা হয়, কিছু সাবস্টেন্স যেটা আমাদের বডিতে যে ইন্টারঅ্যাক্ট করে ডায়াগনোসিসে হেল্প করবে। আর ট্রিটমেন্টের জন্য তো অবশ্যই that interact with living system through chemical processes. এটা হলো ফার্মাকোলজিকে একটা মানে সহজ ডেফিনেশন বলতে পারো। স্টাডি অফ সাবস্টেন্স দ্যাট ইন্টারেক্ট উইথ লিভিং সিস্টেম। কিভাবে এই ইন্টারেকশনটা কিভাবে হবে? কেমিক্যাল প্রসেসের মাধ্যমে। আমাদের নতুন কিছু টার্ম এখানে আমরা পড়বো, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, ড্রাগ অর লিগ্যান্ড, রিসিপ্টর। এর মধ্যে এই রিসিপ্টর তোমরা কোথায় পড়েছিলে? রিসিপ্টরের একটা ধারণা তোমাদের আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছো। ফিজিওলজি। তার মানে এই রিসিপ্টর টার্মটা তোমাদের জন্য নতুন না, বাকি এই ফার্মাকোকাইনেটিক্স, ডিনামিক্স, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এই টার্মগুলি তোমাদের জন্য নতুন। দেখো, ফার্মাকোকাইনেটিক কাকে বলে?
আমি যখন একটা মেডিসিন নেই কি হয়, বডিতে গেলে বডি কিছু করে বসে থাকে থাকে না, ওই ড্রাগটার উপর আমাদের বডি কিছু রিয়েকশন করে, সেটাকে বলে ফার্মাকোকাইনেটিক, দ্য অ্যাকশন অফ দি বডি অন দ্য ড্রাগ। আর ফার্মাকোডিনামিক্স কাকে বলে, যখন the action of the drug on the body are termed as pharmacodynamic process। ওই ড্রাগটাও আমাদের বডির কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ করে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করে, তার সাথে কিছু টক্সিক ইফেক্ট করে, এটাকে বলে ফার্মাকোডিনামিক্স। এই দুটো টার্ম তোমরা যেহেতু আজকে নতুন, এই দুটো বারবার একটু পড়বে। ফার্মাকোকাইনেটিক মানে হোয়াট দি বডি ডাজ টু দ্য ড্রাগ, ফার্মাকোডিনামিক্স ইজ হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। এই ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে মেইনলি আমরা চারটা পড়ি: অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিশন। এর মধ্যে আমার মনে হয় ডিস্ট্রিবিউশন ওয়ার্ডটা ছাড়া বাকি ওয়ার্ডগুলি তোমরা পরিচিত, ফিজিওলজিতে পড়েছো। অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশনের প্রসেস পড়েছো, প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট পড়েছো না এগুলি? এগুলিকে বলে জি ম্যাডাম। অ্যাবজর্পশন। একটা ড্রাগ অ্যাবজর্ব হয়ে আমাদের সার্কুলেশনে মানে ব্লাডে যাবে প্যাসিভ ডিফিউশন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, এটাকে বলে অ্যাবজর্পশন। ডিস্ট্রিবিউশন মানে ব্লাডে যাওয়ার পর এটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, অথবা কোনো টিস্যু, কার্ডিয়াক টিস্যু বা ওই ড্রাগটা যেখানে কাজ করবে সেই রেসপেক্টিভ টিস্যুতে যে বাইন্ড করবে, এটাকে বলে ডিস্ট্রিবিউশন। মেটাবলিজম, আমরা জানি মেটাবলাইজিং অর্গান, মেইন যে অর্গান যেখানে মেটাবলিজম হয় ওটা কি? লিভার। হ্যাঁ, লিভার লিভার। তোমরা ফিজিওলজিতে পড়েছো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজম, তোমরা ইউজ টু এই টার্মটার সাথে। আমাদের যে ড্রাগটা আমরা খাই সেটাও মেটাবলিজম হওয়ার প্রয়োজন পড়ে। তারপর মেটাবলিজম হয়ে তার ইফেক্ট করে কি করতে হবে, ওই ড্রাগটা কি সবসময়ের জন্য আমাদের বডিতে থাকবে নাকি বের করে দিতে হবে? বের করে দিতে হবে। বের করে দিতে হবে। ওই প্রসেসটাকে বলে এক্সক্রিশন। তার মানে ফার্মাকোকাইনেটিক্সে আমরা চারটা টার্ম পড়বো: অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। ADME, absorption, distribution, metabolism and excretion। আর ফার্মাকোডিনামিক্সে আমরা কি পড়বো, ওই ড্রাগটা আমাদের বডিতে কি করবে, কিভাবে করবে, মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ, তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এবং টক্সিক ইফেক্ট, এটা আমরা পড়বো ফার্মাকোডিনামিক্সে। তোমাদের আজকে একটা হোমওয়ার্ক থাকবে যে তোমরা যে ফিজিওলজিতে রিসিপ্টর পড়েছিলে, ডেফিনেশন লাগবে না, রিসিপ্টরের টাইপস গুলি পড়ে আসবে, যে লোকেশন অনুযায়ী রিসিপ্টর কি কি ধরনের হয়, কোথায় কোথায় থাকে রিসিপ্টর, সেটা একবার জাস্ট তোমরা দেখে আসবে। আমরা একটা ওয়ার্ড কি দেখেছি যে অ্যাগনিস্ট কাকে বলে, এগুলি আমি আবার রিভিউ করব, আবার পড়াবো, আজকে জাস্ট তোমাদের টার্মটা একটু পরিচিত করে দিচ্ছি। অ্যাগনিস্ট হলো এমন একটা সাবস্টেন্স যেটাকে আমরা ড্রাগের আরেক নামও আমরা অ্যাগনিস্ট বলতে পারি। সেটা কি করে, একটা রিসিপ্টরের সাথে বাইন্ড করবে এবং রিসিপ্টরকে অ্যাক্টিভেট করবে, যার কারণে রিসিপ্টরটা অ্যাক্টিভেট হওয়ার কারণে কিছু মলিকুলার লেভেলে রিঅ্যাকশন হবে, সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেট হবে। কয়েকটা সেকেন্ড মেসেঞ্জারের নাম বলতে পারবে? এটাও ফিজিওলজিতে পড়েছিল। সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, গুড। তারপর হচ্ছে গুয়ানিন, জিডিপি, গুয়ানিডিন ডাইফসফেট। জিএমপি, গুয়ানোসাইন মনোফসফেট। হ্যাঁ, আর ক্যালসিয়াম আছে, IP3DAG, এগুলি পড়েছো তোমরা? হ্যাঁ, গুড, পেরেছো। তার মানে অ্যাগনিস্ট, আমরা ড্রাগের আরেকটা নাম দিতে পারি অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট কি করবে, একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে, যার কারণে আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো। তার মানে অ্যাগনিস্টের তিনটা প্রপার্টি: বাইন্ড করা, টু বাইন্ড উইথ রিসেপ্টর, টু অ্যাক্টিভেট দি রিসেপ্টর এন্ড টু প্রডিউস ইফেক্ট, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। এই যে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করছে অ্যাগনিস্টটা, এটাকে আমরা বলি অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে
যুক্ত হওয়ার একটা প্রবণতা, এটাকে আমরা অ্যাফিনিটি বলি। যে একটা অ্যাগনিস্ট, ধরো এখানে একটা রিসেপ্টর আছে, একটা অ্যাগনিস্ট আমরা ড্রাগ খেলাম, ও যে রিসেপ্টরের সাথে যে বাইন্ড করছে, ওই স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এটাই হলো ওর অ্যাফিনিটি। আর ইফিকেসি হলো রিসেপ্টরের সাথে বাইন্ড করার পর ও যে ইফেক্টটা করবে, এটাকে বলে ইফিকেসি। তার মানে অ্যাগনিস্ট হলো any substance or drug that binds to and activate the receptor and produce any pharmacological effect. রিসেপ্টরে কি কি প্রপার্টি থাকে? অ্যাফিনিটি থাকবে, ইফিকেসি থাকবে, রিসেপ্টরটাকে অ্যাক্টিভেট করবে। আর অপোজিট ওয়ার্ড কি? এটা এক্সাম্পল অফ অ্যাগনিস্ট, তোমরা এখন জাস্ট দেখে রাখো, পরে আমরা রিসেপ্টর পড়বো, সাথে যখন রেসপেক্টিভ চ্যাপ্টার গুলি পড়বো। অ্যাসিটাইলকোলিন হলো ধরো একটা অ্যাগনিস্ট, এটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। কোন রিসেপ্টর? অ্যাসিটাইলকোলিন। তোমরা ফিজিওলজিতে পড়েছিলে অ্যাসিটাইলকোলিন মাস্কারিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। নর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এগুলি আলফা বিটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এটা তোমাদের জন্য নতুন, আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো। ধরো এটা একটা রিসেপ্টর, এই অ্যাগনিস্টটা এখানেই বাইন্ড করবে, দেখো এরকম টেমপ্লেটের মতো থাকে। তার মানে নির্দিষ্ট অ্যাগনিস্ট একটা নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাদের টেমপ্লেটটাই এমন। অ্যান্টাগনিস্ট হলো অ্যাগনিস্টের অপোজিট। ও কি করবে? রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, কিন্তু রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে না, কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা হবে না। অ্যান্টাগনিস্টের কাজ হলো অ্যাগনিস্টকে প্রিভেন্ট করে রাখা, যে অ্যাগনিস্ট যাতে তার ইফেক্টটা প্রডিউস করতে না পারে। অ্যান্টাগনিস্টকে আমরা অনেক সময় ব্লকার বলি, শুনবে তোমরা টার্মগুলি, বিটা ব্লকার, আলফা ব্লকার, H2 রিসেপ্টর ব্লকার। এটাকে বলে অ্যান্টাগনিস্ট, মানে অ্যাগনিস্টের অ্যান্টি ইফেক্টে করে। অ্যান্টাগনিস্ট ড্রাগ by binding to a receptor compete with and prevent binding by other molecules. মানে আদার মলিকিউলস বলতে আমি অ্যাগনিস্টটাকে মানে মিন করছি। অ্যান্টাগনিস্টটা অ্যাগনিস্টের সাথে কম্পিট করে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দেয় না। আমরা অ্যাসিটাইলকোলিনের অ্যাগনিস্ট হলো অ্যাসিটাইলকোলিন, আর অ্যাসিটাইলকোলিনকে প্রিভেন্ট করে রাখে ওর রিসেপ্টরের সাথে বাইন্ড করার জন্য যে ড্রাগটা, তার নাম হলো অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন তোমরা ফরেনসিক মেডিসিনে পড়েছো, যে ধতুরা পয়জনিং হলে যে একটা অ্যান্টিডোট দেয়, তার নাম কি? Atropine. ম্যাডাম। তাহলে আমরা যদি এক্সাম্পল বলি, অ্যাসিটাইলকোলিন যদি হয় অ্যাগনিস্ট, অ্যাট্রোপিন হলো তার অ্যান্টাগনিস্ট। অ্যাসিটাইলকোলিন ও রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, রিসেপ্টরকে অ্যাক্টিভেট করবে, ইফেক্ট করবে। আর অ্যাট্রোপিন কি করবে? অ্যাসিটাইলকোলিনকে তার রিসেপ্টরের সাথে বাইন্ড হতে দিবে না, কম্পিটিশন করবে। রিভার্সিবল ইরিভার্সিবলটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা আজকে তোমাদের জন্য বেশি হয়ে যাবে। আরেকটা টার্ম আছে পার্শিয়াল অ্যাগনিস্ট, এটাও অ্যাগনিস্টের মতো রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কিন্তু রেসপন্সটা একটু উইক হয়, উইক রেসপন্স প্রডিউস করে। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে না। তাহলে আজকের ক্লাসের জন্য আমরা জানলাম যে ফার্মাকোলজি আমরা কেন পড়বো। আমরা যখন ডক্টর হয়ে প্রেসক্রিপশন লিখবো, তখনই আমাদের প্রেসক্রিপশনে একটা ড্রাগ লিখতে গেলেই আমার ফার্মাকোলজির জ্ঞান লাগবে। প্রথমে তো ডায়াগনোসিস অবশ্যই ইম্পর্টেন্ট, ওই জন্য ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি থেকে তোমরা ডায়াগনোসিস করলে, তারপর যখনই একটা ড্রাগ প্রেসক্রাইব করবে, তখনই তোমার এই ফার্মাকোলজি নলেজটা তোমার কাজে লাগাতে হবে। তাহলে আজকে তোমরা নতুন 4টা টার্ম শিখলে, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট। রিসেপ্টর তোমাদের পড়া থাকলো, রিসেপ্টরের লোকেশন অনুযায়ী ক্লাসিফিকেশনটা পড়বে,
আর সাইটোপ্লাজমে কোন রিসেপ্টর থাকে, নিউক্লিয়াসে কোন রিসেপ্টর থাকে, আর সেল সারফেসে কোন রিসেপ্টর থাকে, এটা তোমরা আমাকে নেক্সট ক্লাসে পড়া দিবে। ফার্মাকোকাইনেটিক্স, ডিনামিক্স এবং সোর্সেস অফ ড্রাগ আমরা নেক্সট ক্লাসে পড়বো। যে একটা হিস্ট্রি আছে যে কিভাবে আস্তে আস্তে ড্রাগ গুলি আবিষ্কার হলো। আদিম যুগে তো এরকম ছিল না যে স্ট্রিপের মধ্যে ড্রাগ থাকে, ফার্মেসিতে থাকে, কোনো সমস্যা হলে কিনে খাওয়া যায়। আগে মানুষ কি করতো, মেইনলি প্ল্যান্ট সোর্সের ড্রাগ গুলি ব্যবহার করতো। কারো ব্লিডিং হচ্ছে, একটা পাতা বেটে ব্লিডিং এর উপর দিয়ে দিল, ওটা বন্ধ হয়ে গেল। দুব বা ঘাস বা কিছু, কিংবা কোনো এনিমেল হান্টিং করবে, শিকার করবে, ওরা ওদের অ্যারোতে তীরের মধ্যে একটা পয়জন লাগিয়ে নিল। ওটা যখন এনিমেলকে হিট করলো, কি হলো, এনিমেলটা প্যারালাইজড হয়ে গেল, তার মাসকুলোস্কেলিটাল প্যারালাইসিস হলো, স্কেলিটাল মাসল প্যারালাইসিস হলো, তারপর তাদের শিকারের সুবিধা হলো। এভাবে আস্তে আস্তে করে ডেভেলপ